আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024-এর 5 আগস্ট তার পদত্যাগপত্র কেন রাষ্ট্রপতিকে না দিয়ে ভ্যানিটি ব্যাগে করে ভারত চলে গিয়েছিলেন, অথবা আদৌ তিনি পদত্যাগপত্র লিখেছিলেন কিনা, সে বিষয়ে অবশেষে মুখ খুলেছেন খোদ সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও এই বিষয়গুলো অনেক পুরনো বিতর্ক, অনেক পুরনো প্রশ্ন, তারপরেও সাম্প্রতিক সময় এটি সামনে এসেছে। ভারতের অন্যতম বাংলা দৈনিক এই সময়ের সঙ্গে সাক্ষাৎকারের একটি পর্যায়ে তিনি এ বিষয়ে মুখ খুলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি আদৌ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের হাতে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, অথবা 3 পাতার একটি পদত্যাগপত্র আপনি লিখেছিলেন যা পরে আর স্বাক্ষর করে জমা দেননি, কেন? উত্তরে শেখ হাসিনা বলছেন যে 5 আগস্ট কোনো স্বাভাবিক দিন ছিল না। সেদিন বাংলাদেশকে একটি ভয়াবহ সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। গণভবনের দিকে উন্মত্ত জনতা ছুটে আসছিল, রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, পুলিশ প্রশাসন, নিরাপত্তা কাঠামো সহ সব জায়গায় চাপ, বিভ্রান্তি এবং পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হয়েছিল। তাকে এবং তার বোনকে হত্যা করার উদ্দেশ্যেই গণভবনের দিকে কিছু উন্মত্ত জনতা ছুটে আসছিল এবং তাদের বক্তব্য ছিল একটি, তা হচ্ছে লাশ ফেলে দেওয়া হলে বা একের পর এক লাশ ফেলা হলে সরকার পড়ে যাবে। এমনকি ভুয়া আইডি কার্ড তৈরি করেও গণভবনের লোক নিয়ে আসা হয়েছিল। একটা পর্যায়ে এসে তিনি মূল প্রসঙ্গ বলছেন যে সেই অল্প সময়ে, অর্থাৎ তাকে 30 থেকে 40 মিনিটের মধ্যে গণভবন ছাড়তে হবে, সেই সময়ে বসে বসে পদত্যাগপত্র লেখার মতো কোনো সময় তার হাতে ছিল না। এবং তিনি বলছেন যে তিনি যে দেশ ছাড়বেন এই বিষয়টিও ততক্ষণ তিনি জানেন না। তিনি প্রস্তুতি নিচ্ছিলেন টুঙ্গিপাড়ায় চলে যাওয়ার। এবং একটা সময় তিনি বলছেন যে আমাকে পদত্যাগ করার সময় দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী স্বহস্তে লিখিত পদত্যাগপত্র সশরীরে মহামান্য রাষ্ট্রপতির সামনে উপস্থিত থেকে তার হাতে তুলে দেওয়াটাই নিয়ম, কিন্তু সেই সুযোগ আমি পাইনি। গণভবন আক্রমণ করতে এলে আমার হাতের সাকুল্যে 30 থেকে 40 মিনিটের সময় ছিল, যার মধ্যে সেই স্থানটি ত্যাগ করতে হবে। তিনি যে পদত্যাগপত্র জমা দেননি এটি চরম সত্য, এটি নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু তিনি পদত্যাগপত্র আদৌ লিখেছিলেন কিনা, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়েছিলেন কিনা, এখন সেই প্রশ্নটি এসেছে। তো রাষ্ট্রপতি থেকে শুরু করে সেনাপ্রধান কিংবা সচিবালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তার কাছেও এ ধরনের কোনো পদত্যাগপত্র খুঁজে পাওয়া যায়নি। এটাও তো চরম সত্য কথা, এটি প্রমাণিত সত্য। এমনকি 8 আগস্ট যেদিন ডক্টর ইউনূস শপথ নিলেন প্রধান উপদেষ্টা হিসেবে, তার আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি নির্দেশনা দিয়েছিলেন সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী। সে বিষয়ে আইন উপদেষ্টা একটা সময় দেশের জনগণকে বললেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জানতে চাওয়া হয় এই পরিস্থিতিতে করণীয় কী। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী উদ্দেশ্যমূলক এখতিয়ার প্রয়োগ করে জানতে চাওয়া হয়। সেটার পরিপ্রেক্ষিতে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সব বিচারপতি মিলে 106 অনুচ্ছেদের অধীনে মতামত দেন রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে, অর্থাৎ রাষ্ট্রপতির সম্মতিতেই সব কিছু হবে। তো সেই রেফারেন্সের যে পত্র, তাতে উল্লেখ ছিল যে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তারপর আরও অন্য জিনিস লেখা ছিল যে এই বিষয়গুলো তো ডাহা মিথ্যা কথা। তার কারণ এই যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা মিলে, সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে তারা মতামত দেন। ওই সময় তো রাষ্ট্রপতি সেনানিবাসে আশ্রয়ে ছিলেন, আরও কোনো বিচারপতি ছিল, এটিও পুরনো বিতর্ক। তো শেখ হাসিনার বক্তব্যই সম্ভবত সঠিক, তিনি কোনো পদত্যাগপত্র লেখারই সময় পাননি। এবং তার চেয়ে বড় বাস্তবতা হচ্ছে তিনি আদৌ কোনো পদত্যাগপত্র লিখেছেন কিনা, লিখে থাকলেও সেটি কেন জমা দিতে পারেননি। বড় বাস্তবতা হচ্ছে যে এগুলোর এখন আর কোনো দরকার নেই। তার কারণ তিনি পদত্যাগপত্র লিখে তা জমা দিলেও তিনি প্রধানমন্ত্রী নেই, তিনি জমা দিলেও প্রধানমন্ত্রী অবস্থায় নেই বা সেই সরকার নেই, এটাই চরম বাস্তবতা। শেখ হাসিনা এই সময়ে দেওয়া সাক্ষাৎকারে
আরও বেশ কিছু বিষয়ে কথা বলেছেন, দলের পুনর্গঠন, দলের নেতৃত্বে পরিবর্তন ইত্যাদি ইত্যাদি বিষয়ে। সেখানে প্রশ্ন ছিল যে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের পদাধিকারীদের পরিবর্তন করে নতুন দায়িত্ব বন্টনের কথা ভাবছেন কিনা এবং অসুস্থ ও অশক্ত নেতাদের সরিয়ে তরুণদের নেতৃত্বে আনার পরিকল্পনা আপনার রয়েছে কিনা। তো তিনি বলছেন যে আওয়ামী লীগ একটা শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। যারা আদর্শের জন্য এই দলে ছিলেন তারা আজকের দুর্দিনে আরও দৃঢ়ভাবে পাশে রয়েছেন এবং তারাই থাকবেন দলের নেতৃত্বে। আর যারা ব্যক্তিগত সুবিধা এবং ক্ষমতার আশায় ছিলেন তারা ইতিমধ্যে ভোল পাল্টে ফেলেছেন, অনেকে চুপ করে গেছেন। এটা দলকে দুর্বল করেনি, বরং দলকে খাঁটি করেছে। অর্থাৎ তিনি মানুষজন বা তার নেতাদের চিনতে পারছেন, বেশ ভালো কথা তিনি যদি চিনতে পেরে থাকেন। এবং তিনি বলছেন যারা দায়িত্ব পালন করতে পারবেন না, যারা কর্মীদের পাশে দাঁড়াতে পারবে না, যারা কঠিন সময়ে দলের পাশে ছিল না, সংগঠনকে ধরে রাখতে পারেনি, তাদের বিষয়ে দলীয় কাঠামোর মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। তার এই বক্তব্য ভালো অবশ্যই, কিন্তু একটি কথা চারদিক থেকে তো প্রশ্ন আকারে ওঠে, যেই শেখ পরিবারের অনেক সদস্যের কারণে আজকে আওয়ামী লীগের এই অবস্থা, লুটপাট থেকে শুরু করে নানান অপকর্মের অভিযোগ রয়েছে শেখ পরিবারের অনেক সদস্যের বিরুদ্ধে, তাদের বিষয়ে তিনি কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? এবং দলীয় নেতাকর্মীদের অধিকাংশের অভিযোগ যে এই সব সদস্যের কারণেই ত্যাগী নেতাকর্মীরা সামনে এগিয়ে আসতে পারেনি এবং যে হাইব্রিড আওয়ামী লীগেরা জায়গা করে নিয়েছে দলের মধ্যে, তাদেরকে মোটা অঙ্কের টাকা বিনিময়ে এই শেখ পরিবারের সদস্যরাই স্থান করে দিয়েছে। টাকা পাচারের অভিযোগ তো রয়েছেই। কেন শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের, তার পরিবারের সদস্য বলতে তার যারা চাচাতো খালাতো মামাতো ভাই বোনেরা আছেন, কিংবা শেখ পরিবারের অন্যান্য সদস্যরা, তার নিজের যে দুই সন্তান, এমনকি তার বোন শেখ রেহানা, তাদের বিরুদ্ধেও কি কম অভিযোগ? নিশ্চয়ই না। এবং অনেকে বলে থাকে যে শেখ হাসিনা তার পরিবারের কাছে অনেক বেশি দুর্বল। হয়তো সত্য কথাগুলো, কিন্তু দলকে বাঁচাতে গেলে শুধু পরিবারের সদস্য তো নয়, তাকে অনেক ধরনের বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তখন দলের আজকে যে অবস্থা, তৃণমূলের নেতাকর্মীরা যে এখনও পর্যন্ত কারাগারে রয়েছেন, থেকে দেখে এসেছি, তো শুনে এসেছি তাদের বক্তব্য। আমি জানি না দলের শীর্ষ নেতৃত্ব তাদের বক্তব্য কতটা শোনার চেষ্টা করছেন, বা এখনও পর্যন্ত যারা অসহায় অবস্থায় নানান ধরনের একটা রোমহর্ষক অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, তাদের মতামত তারা শোনার চেষ্টা করছেন কিনা। এবং তিনি যে আপাতত দল থেকে বিদায় নিচ্ছেন না, দলের দায়িত্ব তার হাতেই রাখতে চাইছেন, এ বিষয়েও এই সময়ের বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন। এবং সেই প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয়ের কথাটি এসেছিল যে সজীব ওয়াজেদ জয় তো নিজেই বলেছিলেন যে আপনি অবসরে যাবেন বা আপনার বয়স হয়েছে। তিনি বলেছেন সেটি বলতেই পারেন, নেতৃত্বে পরিবর্তন সময়ের ব্যাপার এবং দলের কাউন্সিলরদের হাতে এটি নির্ভর করে। তিনি বারবার বলেছেন যে আমি বিদায় নিতে চাই, দলের কাউন্সিলররা তাকে রেখে দিয়েছে, তারও বয়স হয়েছে। সেই জায়গা থেকে হয়তো সজীব ওয়াজেদ জয় মন্তব্য করেছেন। তবে তিনি ফাইনালি দলের নেতৃত্ব ছাড়ছেন না, সেই কথাটিও জানিয়ে দিয়েছেন। কিন্তু এখন বিষয় হচ্ছে দেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার ক্ষেত্রে তার ফিরে আসাটা অথবা দলের ফিরে আসাটা কতটা সহজ, এই মুহূর্তে সবারই প্রশ্ন। তবে ইঙ্গিত যতটা পাওয়া যাচ্ছে, হয়তো সরকারের পক্ষ থেকে একটু একটু করে ছাড় দেওয়া হচ্ছে। যেমন আগামী স্থায়ী সরকার নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে যারা পদাধিকারী হয়ে আছেন, তাদের অনেকে নির্বাচন করতে পারবে, যেহেতু দলীয় মার্কা ছাড়া এটি নির্বাচন হচ্ছে। আগে এক ধরনের যদিও কনফিউশন ছিল, যারা পদে আছেন তারা করতে পারবে কেন নির্বাচন, তো সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, যা এর মধ্যে আপনারা জেনেছেন। মধ্য কথা, আওয়ামী লীগ ফিরবে, এটাই বাস্তবতা। সেটি 6 মাস হোক, 1 বছর হোক। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।